12 বছরের পিয়াসাকে রেখে পিয়াসার মা পারভিন পালিয়ে গেল বাড়ির লজিং মাস্টার সাদেক আলীর সাথে। সাদেক আলী পিয়াসার ছোট ফুফু, মালিহার টিচার। 2 মাস পরই মালিয়ার সাথে বিয়ে হওয়ার কথা, অথচ দুপুর থেকে মাস্টারও গায়েব, পারভিনও গায়েব। পিয়াসা কাঁদতে কাঁদতে দাদির কাছে গেল। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো, কিন্তু মাকে দেখে না। সবার কথা পিয়াসা বুঝতে পারছে না। জমিরন বিবি পিয়াসার গালে থাপ্পড় দিয়ে বললেন, মর গিয়া তুই, তোর মা বেশ্যা, তোরা আমার ঘরে রাইখে গেছে কেন? পিয়াসা এই গালিগালাজের অর্থ জানে না। যদি জানতো তাহলে হয়তো আবারও দাদিকে গিয়ে জড়িয়ে ধরতো না। মার খেয়েও পিয়াসা আবারও গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। জমিরন এবার চুলের মুঠি ধরে পিয়াসাকে ছুঁড়ে মারে। কলের দুয়ারে পড়ে পিয়াসার কপাল কেটে রক্ত বের হতে থাকে। আর একবার যদি তোরে এখানে দেখছি পিয়া, তাইলে খুব খারাপ হইব। একেবারে নিয়া কুকুরের ঘরে রাইখা আমু, যদি আমারে আর একবার ত্যাক্ত করস। পিয়াসা ধীর পায়ে উঠে দাঁড়ায়, তারপর পুকুর ঘাটে গিয়ে বসে। চারদিকে নীরবে সন্ধ্যা নেমে আসে, সেই সাথে অন্ধকার নেমে আসে পিয়াসার মনে। ছোট্ট বুকে ভয়ের ধুকধুকানি। পিয়াসার গা ছমছম করে ওঠে। কুকুরে পিয়াসার ভীষণ ভয়। বাড়ির উঠানে ভুলু কুকুর যখন তার ছানাপোনা নিয়ে ঘুরে বেড়ায়, পিয়াসার তখন আত্মা শুকিয়ে যায়। দাদি সবসময় ভুলুকে খাবার দেয়, লালন পালন করে। দাদিকেও পিয়াসা ভয় পায়। সবসময় দেখে কিছু হলেই দাদি গিয়ে মায়ের চুলের মুঠি টেনে ধরে। তবু আজকে কেন দাদির কাছে গেল পিয়াসা? পুকুরের উত্তর দিকে ঘন জঙ্গল। পিয়াসা উঠে জঙ্গলের দিকে যায়। অভিমানে বুকের ভেতর কেমন দম বন্ধ হয়ে আছে। দাদি অযথা মায়ের উপর রাগ করেছে। মা তাকে রেখে কোথাও যাবে না, এটা জানে পিয়াসা। মা ছাড়া তার পিয়াসাকে কেউই আদর করে না, বাবাও না। সেখানে মা কখনোই পিয়াসাকে এভাবে রেখে যাবে না। চোখের পানি মুছে পিয়াসা পেয়ারা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। গাছের পাশে একটা ময়লা ফেলার গর্ত। যত নোংরা ময়লা সবকিছু এখানে এনে ফেলা হয়। উৎকট দুর্গন্ধ আসে এই গর্ত থেকে সবসময়। শুকনো পাতার উপর দিয়ে খসখস শব্দ তুলে একটা সাপকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখে পিয়াসার বুক ধরফর করে ওঠে। আতঙ্কিত হয়ে পিয়াসা গাছে উঠে বসে। এই পৃথিবীতে সাপ আর কুকুর, এই দুইটা জিনিসেই পিয়াসার ভীষণ ভয়। দুটো ডালের মধ্যে পা ছড়িয়ে বসে পিয়াসা। চারিদিকে কেমন নীরব নিস্তব্ধতা। অজানা একটা পোকা একটানা ডেকেই চলেছে। পিয়াসা কুকড়ে উঠে ভয়ে। অন্ধকারে হিসের শব্দ শুনে পিয়াসার গলা শুকিয়ে যায়। সাপটা কি এখনো এখানেই আছে? এত ভয় লাগছে কেন? পিয়াসা কাকে ডাকবে এখন? কাউকে ডাকলে যদি সাপটা পিয়াসার সন্ধান পেয়ে যায়? পিয়াসার ছোট মাথায় রাজ্যের চিন্তা খেলা করে। মা আসছে না কেন এখনো? দুর্গন্ধের জন্য টিকা যাচ্ছে না এখানে। ভয়ে শক্ত করে পিয়াসা গাছের ডাল ধরে বসে রইল। একটু পরে দেখলো টর্চের আলো দেখা যাচ্ছে দূরে। এদিকে আসছে আলো। পিয়াসা তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল ভুলু আসছে সবার আগে। ভুলুকে দেখে পিয়াসা জমে গেল। দাদি গজগজ করতে করতে আসছে। পিয়াসা একেবারে চুপ করে রইল। কোনো শব্দ করা যাবে না। দাদিকে পিয়াসা জানে, সত্যি যদি তাকে ভুলুর সামনে ছেড়ে দেয়, ভুলুকে দাদি যা করতে বলে ভুলু তাই করে সবসময়। গাছের ওপর থেকে তাকিয়ে রইল পিয়াসা নিঃশব্দে, নীরবে। নিঃশ্বাস ফেলতো ভুলে গেল পিয়াসা। দাদি চলে গেল আবার ভুলুকে নিয়ে। হতবাক পিয়াসা বসে রইল গাছে। মা আসবে ঠিকই। পিয়াসা জানে মা পিয়াসাকে রেখে কোথাও যাবে না। রাত ভর পিয়াসা ঘরে নেই। কেউ পিয়াসার খোঁজে এলো না। মালিহা রাতে 2 হাত ভর্তি করে মেহেদি পড়ল। জমিরন মেয়ের রং ঢং দেখে বিরক্ত হয়ে বললেন, এখনো সময় আছে, নিজের মন রে ঠিক কর। মালিহা ঠোঁট বাঁকিয়ে বলল, যাই বড়াপাদের বাড়িতে গিয়ে দেখি আসি, হাতের মেহেদি কেমন হয়েছে। জমিরন হতাশ হয়ে তাকান মালিহার দিকে। জীবন দিয়ে কি সব অন্যায় অপরাধ ধামাচাপা দেওয়া যায়? সত্যি কি পারবেন তিনি?
দূরে দূরে বকে পিয়াসা মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। এতক্ষণে পিয়াসার মনে হলো মা কি সত্যি কোথাও চলে গেছে। তা না হলে এখনো কেন পিয়াসাকে ডাকছে না? মা যদি চলে যায় তাহলে পিয়াসার হাতে কাকে জড়িয়ে ধরে ঘুমাবে? মায়ের গায়ের গন্ধ ছাড়া পিয়াসার ঘুম আসে না। ভাবতে ভাবতে দেখতে পেল ছোট ফুফু আসছে এদিকে, সাথে ভুলু আছে। পিয়াসা ফুফুকে ডাকতে গিয়েও ডাকলো না। পরক্ষণে দেখতে পেল ফুফু শুধু একা না, ছোট ফুফুর সাথে পিয়াসার বড় ফুফা কাদেরও আছে। দুজনেই হাঁটতে হাঁটতে পেয়ারা গাছটির পাশে বাদাম গাছের নিচে এসে দাঁড়ায়। হুট করে কাদের মালিহাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খায়। মালিহার হাত থেকে হারিকেন পড়ে যায়। খিলখিল করে হেসে মালিহা বলে, কি করতেছেন দুলা ভাই? কি করতেছে তুই জানোস না? মালিহা খিলখিল করে হাসে। পিয়াসার বুক কাঁপে। ফুফা ফুফুকে ব্যাট টাচ করছে। ফুফু কেন কিছু বলছে না? ভুলুটাও এসে পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছে। পিয়াসার দুই চোখে পানি চলে আসে। মা তো বলেছে এরকম করে কেউ যদি টাচ করে তাহলে সেসব ব্যাট টাচ। ফুফু কেন চুপ করে দাঁড়িয়ে হাসছে? কাদের টান দিয়ে মালিহার গায়ের জামা খুলে নেয়। পিয়াসা শক্ত করে গাছের ডাল ধরে বসে। তার এত কান্না পাচ্ছে কেন? ফুফুকে কেন দাদি ব্যাটটা শেখায়নি? ফুফু বুঝতে পারছে না কেন কিছু? পিয়াসা কিভাবে কিছু করবে? ভুলুর জন্য তো পিয়াসা নিচে নামতে পারবে না। মুহূর্তেই পিয়াসার চোখের সামনে দুজন উলঙ্গ হয়ে যায়। পিয়াসার বুকে কাঁপন ধরে। এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সাক্ষী হয় পিয়াসা। পিয়াসা উপায় না পেয়ে চোখ বন্ধ করে বসে থাকে। ভয় করছে খুব তার। কিছুক্ষণ পর দুজনেই উঠে কাপড় পরে নেয়। কাদের মালিহার গাল টিপে বলল, আম্মা কিছু বলছে? আর তোর বোনের কাছে কিছু বলছে? আরে না দুলা ভাই, আম্মা এই কাম জীবনেও করবো না। আপাও কোনোদিন জানবো না। আম্মা চালাক মহিলা দুলা ভাই। আপারে জানাইলে তো আপার ঘর ভাঙবো, সাথে আমারও বদনাম হইব। দুই মেয়ের সর্বনাশ করার মতো বোকা আম্মা না। এখন আর পিয়াসার মাও নাই ঘরে। আপনি নিশ্চিন্তে আইসা নামগো বাড়ি। শালার বউ একটা মাল ছিল বুঝলি। একবার টেস্ট করে দেখার বড়ই স্বাদ ছিল আমার। কেমনে যে আমার শালা এরকম একটা ফুলের মধু না খাইয়া বিদেশে থাকতেছে কে জানে। ওইখানে মনে হয় এরকম মধু পাওয়া যায়। তা না হইলে এত সাধু পুরুষ দুনিয়ায় নাই। মালিহা ঠোঁট বাঁকিয়ে বলল, শখ কত আপনার? পিয়াসার মা এখন কই? মা আমারে কয় নাই। আমি নাকি কথা পেটে রাখতে পারি না। কাদের বলল, কথা পেটে রাখা লাগবো না, আমার পোলাপান পেটে রাখতে পারলেই হইব। মালিহা কেমন খিলখিল করে হাসে। মালিহার হাসির ছন্দ পিয়াসার বুকে কাঁপন ধরায়। ফুফু কেন হাসছে পিয়াসা জানে না। পিয়াসা জানে মা তাকে বলেছে এরকম ব্যাট টাচ করা মানুষেরা পশুর মতো। পশু বলতে পিয়াসা জানে হিংস্র কুকুর ভুলুকে। ভুলে একবার দাদির কথা মতো পাশের বাড়ির পলাশকে কামড়ে দিয়েছে। সেই থেকেই তো পিয়াসা ভুলুকে এত ভয় পায়। মা বলেছে সবসময় এদের থেকে দূরে থাকতে হবে। কিছুক্ষণ পর কাদের আর মালিহা দুজন দুদিকে চলে যায়। পিয়াসা একা বসে থাকে। সেই রাতে পিয়াসা বুঝতে পারে মা আর আসবে না হয়তো। ছোট্ট এই জীবনে প্রথম পিয়াসা নির্ঘুম রাত কাটালো। কেউ পিয়াসার সন্ধান করেনি। পিয়াসাও এই এক রাতে অনেক বড় হয়ে গেছে। ভোরের আলোয় যখন পৃথিবী আলোকিত হয়ে উঠতে লাগলো, পাখিদের কিচিরমিচির শব্দে পুরো দুনিয়ার ঘুম ভাঙতে থাকে। আস্তে আস্তে পিয়াসা তখন গাছ থেকে নিচে নামে। সারা রাত বসে থাকতে থাকতে পিয়াসার কোমর ব্যথা হয়ে গেছে। পুরো রাত না ঘুমিয়ে কান্না করায় দুই চোখ লাল হয়ে গেল পিয়াসার। শুকনো পাতায় মর্মর ধ্বনি তুলে পিয়াসা বাড়ির দিকে যায়। জমিরন ঘুম থেকে উঠে হাঁস মুরগির খোয়ারের দরজা খুলছে। সে সময় পিয়াসাকে দেখে জমিরন অবাক হয়। গত রাতে এত পেরেশানিতে ছিল যে পিয়ার কথা ভুলেই গেছেন। এর মা তো গেল, এখন এর কি হবে? পিয়াসা বারান্দার খুঁটির সাথে হেলান দিয়ে বসে। ঘরের ভেতরে গুনগুন করে মালিহা গান গাইছে। উঠানের উপরে জামরুল গাছের ডালে
একটা পাখি কিচিরমিচির সুরে গান গাইছে। গানের সুরে পিয়াসার বুক ফেটে কান্না আসে। মা কি আর আসবে না? পিয়াসা কি আর মাকে দেখতে পাবে না? ফুফিয়ে কেঁদে উঠে পিয়াসা। মাকে ছাড়া এই পৃথিবী ভীষণ জঘন্য। এই ঝলমলে পৃথিবীও পিয়াসার কাছে বৃষ্টি মনে হয়। সর্বত্রই যেন যন্ত্রণা। জমিরনের মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়েরে কি করবে সে? পিয়াসার কান্না শুনে জমিরন এগিয়ে এসে ধমকে উঠে বলে, সারা রাত কই ছিলি দামরি? মার মতো বেশ্যাগিরি করতে গেছস? পিয়াসা জবাব দিল না। জমিরন হাঁস মুরগির খাবার দিচ্ছে। সেই সময় আহাজারি করতে করতে পিয়াসার নানি শেফালি বেগম আসে। গতকাল দুপুরে পিয়াসার বাপ কল করে তাকে জানিয়েছে তার মেয়ে নাকি বাড়ির মাস্টারের সাথে পালাইছে। পিয়াসার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে নানিকে দেখে। মায়ের পরে মানুষটাই তো আছে তাকে ভালোবাসে যে। শেফালির কান্নায় পিয়াসার শিশু মন গুড়িয়ে যায়। নানি এত কান্না করছে কেন? মা কি তাহলে আর আসবে না সত্যি? জমিরন কঠোর সুরে বলল, আপনার মাইয়া তো লাং নিয়ে ভাগছে। নিজের মাইয়া আমার ঘরে ফালাইয়া গেছে কেন? আপনার নাতনি আপনি নিয়ে যান। আরেকজনের বাচ্চা আমি পালতে পারবো না। পিয়াসা তো শুধু আমার একার নাতনি না আপা, আপনারও তো নাতনি। ওর বাড়িতে এটাই আপা। না না, এসব পীড়িতের কথা আমি শুনবো না। মা গেছে যেই পথে মাইয়াও যাইব সেই পথে। ওর মা যেমন নষ্টা, ও তো ভালো হইব না। ওরে আমি রাখবো না। আমার পোলা দেশে আসলে ওরে আমি আবার বিয়া করামো। পিয়াসা নানির বোরকা চেপে ধরে বলল, আমাকে নিয়ে যাও নানি। মা না থাকলে আমি এখানে থাকবো না। এরা আমাকে কেউ আদর করে না। আপনি পিয়াসার বাপরে একবার কল করেন আপা। আমি ওর লগে কথা বলে পিয়াসারে নিয়ে যাবো। ওর মাইয়া, ওর তো জানার দরকার আছে। না, আমার খালেকের লগে কথা কনের কিছু নাই আপনার। আমার পোলা তো এমনিতেই মাইয়া পছন্দ করতো না। আমরা তো আশা করছি নাতি হইব। আপনার মাইয়া জন্ম দিল মাইয়া। পোলার এমনিতেই মনে কষ্ট। পোলা নিজেই আমারে কইয়া রাখছে পিয়াসারে যাতে আপনার কাছে পাঠাই দিই, এখানে যাতে না থাকে। শেফালি বেগম বুঝতে পারছেন না তিনি পিয়াসাকে নিয়ে কি করবেন। তিনি বিধবা মানুষ, 3 পোলার ঘরে ঘরে খান। আসার সময় 3 বউ তাকে বলে দিছে নাতনিরে নিয়ে যেতে না যায়, ওরা বাড়তি কাউরে খাওয়াতে পারবে না। শেফালি বেগম বলল, আপা আমি ওরে নিয়ে কি করবো? আমার কি রাখার জায়গা আছে? আমি নিজেই তো পোলাকে ঘরে ঘরে খাই। ওরা কেউই পিয়াসারে রাখবো না। পিয়াসা অবাক হয়ে তাকিয়ে থাকে নানির দিকে। নানি তাকে নিবে না? মা হারিয়ে যাওয়ার পর সবাই এরকম হুট করে বদলে গেল কিভাবে? এতদিন যে কত আদর করতো সবকিছুই তাহলে মায়ের জন্য? মায়ের ওপর পিয়াসার অভিমান জন্ম নেয় হুট করে। মা কেন তাকে রেখে গেল এরকম করে? নাকি মাও পিয়াসাকে পছন্দ করে না? এই দুনিয়ায় কি কেউই তাকে পছন্দ করে না তাহলে? মা, বাবা, দাদি, নানি কেউই তো তাকে চায় না। লজ্জায় পিয়াসার মুখ এতটুকু হয়ে যায়। এতক্ষণ নানির বোরকা ধরে বসেছিল আলগোচ্ছে, ছেড়ে দেয় বোরকা। পিয়াসা বুঝে গেছে এই দুনিয়ায় তার আর কেউ নেই এখন। সে এখন একা। তাকে একা বাঁচতে হবে আজকে থেকে। পিয়াসা নানির দিকে তাকায়। নানির ফর্সা মুখটা কেমন মা মা অনুভূতি দেয়। টুকটুকে লাল দুটো গাল। নানা বেঁচে থাকতে নানিকে কৈতরী বলে ডাকতো তার রূপের জন্য। সবাই বলে পিয়াসা তার নানির মতো হয়েছে দেখতে। নানিও তো তাকে কত আদর করত এই কথা বলে। অথচ আজকে মা চলে যেতেই কিনা সব আদর হাওয়াই মিঠাইয়ের মতো ফুরিয়ে গেল। আদর, ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছু ওই আকাশের বুকে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ যেন। চোখের পলকে হারিয়ে গেল পিয়াসার জীবন থেকে। পিয়াসা অবুঝ, তবে বোকা না। বৈশাখের এই রৌদ্রস্নাত দিনে পিয়াসার জীবনে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সম্পর্কে টের পেয়ে যায় পিয়াসা। বুকেতে যে বিরহ শ্রাবণ তার খোঁজ কেউ জানে না। কেউ জানে না
ফুলের মতো কোমল প্রাণটা ভয়ে আটখানা হয়ে আছে। সবাই ব্যস্ত, কে কার ঘাড়ে ফেলে নিশ্চিন্ত হবে সেই চিন্তায়। পিয়াসা দাদির বাচ্চাওয়ালা মুরগির দিকে তাকায়। কি সুন্দর করে তার সবগুলো বাচ্চাকে তার বুকের নিচে নিয়ে চুপটি করে বসে আছে কালো মুরগিটি। পিয়াসাকে এরকম আদরে মুড়ে রাখার মানুষ আর নেই। পিয়াসা নানির কাছ থেকে দূরে সরে যায়। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, প্রতারক। জন্মদাত্রী মা যেখানে তাকে ফেলে রেখে চলে যেতে পারলো নিজের সুখের সন্ধানে, সেখানে দাদি নানির আশা করা পিয়াসার জন্য অলীক কল্পনা। কাউকে চাই না আর পিয়াসার। কি জানি কিসের অভিমানে হুট করে পিয়াসা সিদ্ধান্ত নিল সে আর একটুও কাঁদবে না। বাকি জীবনে সব আঘাতে সে হেসে যাবে। তাকে যখন আপন করে নেওয়ার মতো কেউ নেই, তখন সে নিজেই নিজেকে আপন করে নিবে। মাকে দেখতো সব সময় খুব সুন্দর করে সেজেগুজে থাকতো। বাবার সাথে মায়ের মনোমালিন্য পিয়াসা টের পেত। দাদি তো সবসময় কটাক্ষ করে বলতো, যার স্বামী তারে ভালোবাসে না সে আবার এরকম ফুটানি করে চলে কার লাইগা। মা শান্ত সুরে জবাব দিত, আমি আমাকে ভালোবাসি আম্মা। আপনার ছেলের ভালোবাসা না পেলে নাই, তাই বলে কি আমি সেই দুঃখে সন্ন্যাসী হব? নিজেকে ভালোবাসা ভীষণ জরুরি এই দুনিয়ায় বাঁচতে হলে, ভালো থাকতে হলে। যে নিজে নিজেকে ভালোবাসতে পারে না, অন্য কেউ তাকে আর কি ভালোবাসবে? নিজের প্রতি নিজের ভালোবাসা থাকলে এই দুনিয়ার কেউ ভালো না বাসলেও আমার কোনো আফসোস নেই। পিয়াসা এসব ভারী ভারী কথার মানে বুঝতে পারত না, অথচ কি অদ্ভুত, এক রাতে পিয়াসা যেন বুঝে গেছে সব। এখন সে নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই নিজেকে দেখে রাখবে। দাদি নানির তর্কাতর্কির মধ্যে পিয়াসা থমথমে সুরে বলল, আমি এখানেই থাকবো, কোথাও যাব না আমি। জমিরন অবাক হয়, এইটুকু মেয়ের গলায় হঠাৎ করে এত তেজ এলো কই থেকে? আবার এইখানে থাকতে চায়। মা নেই, বাপ নেই, ভাই বোন কেউ নেই। জমিরন তো এই মেয়েকে দুই চোখে দেখতে পারে না, সেখানে এই মেয়ে বলে কিনা এখানে থাকবে। শেফালি স্বস্তির নিঃশ্বাস ফেলে। পিয়াসা যদি কান্না করতো তার সাথে যাওয়ার জন্য, তাহলে তিনি বিশাল বিপদে পড়তেন। এগিয়ে গিয়ে পিয়াসার হাত ধরতে পিয়াসা হাত ঝাড়া দিয়ে সরে গিয়ে বলল, তুমি আর কখনো এখানে আসবা না নানি। আমার মায়ের সাথে সাথে এই দুনিয়া থেকে আমার সব আপন মানুষও হারিয়ে গেছে। কারো ভালোবাসা আদর লাগবে না আমার। ভালোবাসলে তো মাই থাকতো আমাকে ভালোবাসার জন্য, বাবাই ভালোবাসতো। আমার কারো আদর লাগবে না, চলে যাও। শেফালি চমকায়, পিয়াসা এরকম ভারী ভারী কথা কিভাবে বলছে? জমিরনও অবাক হয়, এক রাইতে পিয়াসার এত বদল কেমনে হইল? পিয়াসা সোজা ঘরে ঢুকে যায়। গতকাল দুপুরের পর আর কিছু খায়নি সে। রান্নাঘরে ঢুকে সব পাতিলের ঢাকনা উল্টায়। একটা পাতিলে পান্তা ভাত রাখা আছে, গতকালের ভাতে পানি দিয়ে রাখা, আর কিছুই নেই। মা থাকলে এখন একটা ডিম ভেজে পিয়াসাকে ভীষণ মজা করে পান্তা ভাত খাইয়ে দিত। পিয়াসা জানে দাদি তাকে ডিম দিবে না। রাগে ক্ষোভে পিয়াসার চোখে জল এলো। একটা প্লেটে পান্তা ভাত নিয়ে পিয়াসা একটা পেঁয়াজ কেটে নেয়। ভাতের প্লেট নিয়ে বারান্দায় এসে ঘাপুস গুপুস করে পেঁয়াজ কামড়ে ভাত খায়। শেফালির কলিজা ছিঁড়ে যায় যেন এই দৃশ্য দেখে, কিন্তু তার তো কোনো উপায় নেই। সহ্য করতে না পেরে শেফালি চলে যায়। জমিরন এবার আর অবাক হয় না। পারভিনের মেয়ে যে এই মেয়ে তার প্রমাণ এটাই। কোনো অবস্থায় যাকে টলানো যায়নি। পারভিন ছিল জমিরনের জীবনের সাক্ষাৎ অভিশাপ যেন। তার মেয়েও খুব একটা সহজ হবে না। জমিরনও সোজা মানুষ না। ভুলোর ঘরে এক রাত হাত পা বেঁধে ফেলে রাখবে। সব তেল বের হয়ে যাবে এই মেয়ের। 2 আঙুলের মেয়ে 10 আঙুল সমান নখরা। পিয়াসা ভাত খায়। সেই মুহূর্তে কাদের আসে শ্বশুর বাড়ি। এসে ডাকতে থাকে মালিহাকে। মালিহা বড় দুলাভাইয়ের গলার স্বর শুনে ছুটে বের হয়ে আসে। হাসি মুখে বলে, কি দুলাভাই, খালি হাতে সাত সকালে শ্বশুর বাড়ি চলে আসছেন?
শালির জন্য মোড়ে দোকান থেকে নাস্তা নিয়ে আসলেন না কেন? বড় ফুফাকে দেখে পিয়াসার গত রাতের কথা মনে পড়ে যায়। মনে পড়তেই পিয়াসার গা গুলে ওঠে। ভাতের প্লেট সরিয়ে পিয়াসা বমি করে দেয়। কাদের এগিয়ে গিয়ে পিয়াসার হাত ধরে বলে, কি হয়েছে পিয়া, শরীর অসুস্থ? লাফ দিয়ে পিয়াসা কাদেরের হাত থেকে হাত সরিয়ে নেয়। এই লোকটা খুব খারাপ লোক, এর থেকে দূরে থাকতে হবে। মা তো বলেছে যারা ব্যাড টাচ করে তাদের কাছে না যেতে। চিৎকার করে পিয়াসা বলে, আপনি আমাকে ধরবেন না, আপনি ব্যাড টাচ করেন আমি জানি। কাদেরের লেখাপড়ার দৌড় প্রাইমারির গণ্ডি পেরোয়নি, ব্যাড টাচ বোঝার মতো ক্ষমতা তার নেই। তাই জিজ্ঞেস করলো, ও কি বলে এসব? মালিহা বিরক্ত হয়। ছোট ভাবির এই এক সমস্যা, মেয়েরে পাকনা বানিয়ে ফেলছে। এইটুকু মেয়ে কিভাবে ব্যাড টাচ চেনে? আর ওর তো কোনো কিছুই জানার কথা না। হয়তো বড় ধুলা ভাই ওর হাত ধরায় ব্যথা পেয়েছে, তাই এই কথা বলছে। এসব বাল পাকনা কথা বলে বলেই মালিহা এদের মা মেয়েকে পছন্দ করে না। আধুনিক মায়ের আধুনিক মেয়ে, মেয়েরে শুদ্ধ ভাষা শিখায়। এখন কোথায় সব ঢং মা মাইয়ার, বিরক্তিকর যত সব। দুলা ভাইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে মালিহা বলল, ও ছোট মানুষ, আপনি ধরছেন যে ব্যথা পাইছে, সেটাই বলছে। পিয়াসা অবাক দৃষ্টিতে ফুফুর দিকে তাকায়। ফুফু ইচ্ছে করে ব্যাপারটা গোপন করছে। ফুফু কেন ফুফার সাথে এরকম মিষ্টি সুরে কথা বলছে? পিয়াসা বুঝতে পারে ছোট ফুফু কাউকে বলতে চায় না। মা বলেছে অনেক মেয়ে এই ব্যাপারে ভয় পায়, ভয় পেয়ে তারা কাউকে জানায় না। পিয়াসা যাতে কখনো ভয় না পায় এই ব্যাপারে, খারাপ লোকটা সংস্পর্শে যাতে না যায়। ভয় পাবে সে যে এই বাজে কাজ করে। পিয়াসা কি সবাইকে বলে দিবে? বলে দিলে যদি ছোট ফুফু রাগ করে? মালিহা এগিয়ে গিয়ে বলে, চলেন দুলা ভাই, দোকান থেকে নাস্তা খেয়ে আসি, তারপর আপনাদের বাড়িতে যাব। জমিরন বলল, না, এখন কোনোখানে যাবি না, ঘরে যা, আমি রুটি বানাই দিতেছি। কাদের বিগলিতে হেসে বলল, আম্মা কেন নিষেধ করতেছেন? ও আমার শালি, আদা ঘরওয়ালি তো ও আম্মা, আসুক না আমার সাথে, অসুবিধা নাই তো। জমিরন কি বলবে বুঝতে পারে না। উভয় সংকট তার। এক মেয়ের কুকীর্তি গোপন করতে গেলে অন্য মেয়ের প্রতি অন্যায় করা হবে, আবার লোক জানাজানি হলে নিজের মান সম্মান শেষ হবে। ছোট মেয়েকে বিয়ে দিবেন কিভাবে পরে? মাকে উপেক্ষা করে মালিহা বের হয়ে গেল। পিয়াসা ভাত খেয়ে নিজেদের রুমে গেল। গতকাল দুপুরের পর থেকে আর রুমে আসেনি। মাকে ছাড়া এই রুমটা কখনো ভাবতে পারে না পিয়াসা। এই রুমের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে মায়ের মমতা মিশে আছে। এই রুমের এই ফ্লোরটা মা দিনে 3 বার মুছত। পিয়াসা ফ্লোরে উপর হয়ে শুয়ে পড়ে মায়ের স্পর্শ পাওয়ার লোভে। 2 চোখ ভিজে ওঠে পিয়াসার। ঠান্ডা ফ্লোরে শুয়ে আনমনে বলে, কেন চলে গেলে মা? আমার কাছে যে কেউ নেই এখন। তুমি তো জানতে তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। আমার কথা একটুও মনে পড়লো না মা? খানিকক্ষণ কান্না করে পিয়াসা উঠে দাঁড়ায়। স্কুলে যেতে হবে। পিয়াসা এবার 7-এ পড়ে। যদিও ক্লাস শুরু হবে 10টা বাজে, এখন সবে মাত্র 8টা বাজে। তবুও পিয়াসা তৈরি হয়, স্কুল ড্রেস পরে। আজকে আগেই গিয়ে বসে থাকবে স্কুলে। বাড়িতে তার ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিছুতেই থাকতে পারছে না পিয়াসা। এখনো বিশ্বাস হচ্ছে না মা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এটা তো মিথ্যা না। বাড়ি থেকে বের হতে পাশের বাড়ির রাব্বি পিয়াসাকে ডেকে বলল, কিরে পিয়াসা, তোর মা নাকি ভাগছে তোকে মাস্টারের লগে। পিয়াসা আর রাব্বি এক ক্লাসে পড়ে। রাব্বির কথা শুনে পিয়াসা কিছু না বলে হাঁটতে থাকে। রাব্বি মজা পেয়ে যায়, পাশে পাশে যেতে যেতে বলে, কি খারাপ বেডি তোর মা। আমার মা কইছে এই জন্যই তোর মা সাইজা গুজা ঘুরতো, নাকি মাস্টারে দেখাইতে। হিহি, আমার মা কইছে তোর মায় নষ্ট বেডি আসিল। পিয়াসা সহ্য হলো না আর, মায়ের নামে এসব অপবাদ। রাব্বিকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় পিয়াসা। রাব্বি চিৎকার করে উঠে মাটিতে পড়ে গিয়ে পায়ের থেকে জুতা খুলে রাব্বির 2 গালে ঠাস ঠাস করে মারতে মারতে বলে,
আমার মায়ের নামে যদি আর জীবনে একটা কথা বলতে শুনছি আমি, তাহলে মনে রাখিস, তোকে আমি আমাদের ভুলুর ঘরে বেঁধে রাখবো। আমার মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তোর মা আমার মায়ের নখের যোগ্য না। তোর মাকে বলে দিস গিয়ে কথাটা। রাব্বি জুতার বাড়ি খেয়ে মাটিতে শুয়ে কান্না করতে থাকে। পিয়াসা জুতা পায়ে দিয়ে আবারও হাঁটতে থাকে। ভীষণ হাঁপাচ্ছে পিয়াসা, মাথায় যেন আগুন ধরে আছে। 10 কদম এগিয়ে গিয়ে পিয়াসা আবারও পিছন ফিরে তাকায়। রাব্বি এখনো মাটিতে শুয়ে কান্না করছে। পিয়াসা আবারও পেছনে আসে। রাব্বির মুখে একদলা থুতু ছিটিয়ে দেয়। কৃষ্ণচূড়া গাছটার ডালে অসংখ্য পাখি বসে আছে। চিকন চিকন পাতার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পিয়াসার মুখে পড়ল। এখন টিফিন পিরিয়ড চলছে। পিয়াসা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। স্কুলে সব বাচ্চারা খাবার খাচ্ছে। এতদিন মা তাকে বাড়ি থেকে নাস্তা বানিয়ে দিত ব্রেকের সময় খাওয়ার জন্য। আজকে তো মা নেই, পিয়াসাকে খাবার দেওয়ারও কেউ নেই। পিয়াসা টের পেল সে কতটা অসহায় এখন। মাঠের এক পাশে টিউবওয়েল। পিয়াসা উঠে যায়, আজলা ভরে পানি খায়। পেটের মধ্যে মনে হয় একটা রাক্ষস ঢুকেছে। এতদিন খেতে ইচ্ছে করতো না, প্রতিদিনই খাবার ফিরিয়ে নিয়ে যেত। অথচ এখন ভীষণ খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবার নেই। রাব্বি তার দুটো বন্ধুকে সাথে নিয়ে পিয়াসার থেকে কিছুটা দূরে দাঁড়ায়, ক্রিকেট ব্যাট আর বল নিয়ে। পিয়াসা আনমনা হয়ে মাকে ভাবছিল। সেই মুহূর্তেই ভীষণ স্পিডে বল এসে পিয়াসার কপালে লাগে। মুহূর্তের জন্য পিয়াসার দু চোখে যেন সর্ষে ফুল ভেসে ওঠে। রাব্বি হেসে বন্ধুদের বলে, আবারও বল মারবি ওর গায়ে? আমারও জুতা দিয়ে পিটাইছে, থুতু মারছে, আমিও বদলা নিমু। হাসিব বলে, তুই চিন্তা করিস না, তোর এই দোস্ত থাকতে তোর লগে ঝামেলা করে পার পাইব এরকম কেউ নেই। বল কর আবার। রাব্বি খুশি হয়। হাসিবের হাতের নিশানা অব্যর্থ। পিয়াসা কপালে হাত দিয়ে দেখে কপাল ফুলে গেছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে কপালে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পিয়াসা। ভীষণ কান্না পাচ্ছে তার। সে চাইছে না কাঁদতে, কিছুতেই কাঁদবে না সে। পর মুহূর্তে আরেকটা বল আসে পিয়াসার মাথায় লাগতে যায়। মাথা সরিয়ে ফেলে পিয়াসা দ্রুত গতিতে। এতক্ষণে বুঝতে পারলো এরা ইচ্ছে করে ওকে লক্ষ্য করে বল মারছে। পিয়াসা উঠে দাঁড়ায়। পেটে খিদের আগুন, বুকে যন্ত্রণার আগুন নিয়ে বাঘিনীর মতো এগিয়ে যায় পিয়াসা। সোজা গিয়ে হাসিবের মুখোমুখি দাঁড়ায়। হাসিব কিছু বলার আগে পিয়াসা স্ট্যাম্প তুলে নিয়ে হাসিবের কপালে মারে। হাসিবের মাথা ঘুরে ওঠে। ধপ করে অজ্ঞান হয়ে পড়ে যায় হাসিব। রাব্বি ভয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তে অনেক শিক্ষার্থী ছুটে আসে রাব্বির চিৎকার শুনে। ধরাধরি করে হাসিবকে লাইব্রেরি রুমে নিয়ে শোয়ানো হয়। ডাক্তার ডাকা হয়। পিয়াসা বিরস মুখে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার মুখটা ভীষণ তেতো লাগছে। কিছু খেতে ইচ্ছে করছে পিয়াসার। ক্লাসের ঘন্টা পড়ে যায়। টিফিন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর পিয়াসা ক্লাসে চলে যায়। শারমিন ম্যাডাম ক্লাস 7-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেন। টিফিনের পর আজকে শারমিন ম্যাডামের ক্লাস। শারমিন ম্যাডাম স্কুলের সবচেয়ে দজ্জাল আর কুটনি ম্যাডাম। ছেলেমেয়েরা আড়ালে তাকে রিনা খান বলে ডাকে। শারমিন ম্যাডাম ক্লাসে এসে প্রথমেই পিয়াসাকে দাঁড় করালেন। পিয়াসা দাঁড়াতেই জিজ্ঞেস করলেন, কিরে, স্কুল আসছো কেন? মারপিট করতে আসছো? মাইয়া মানুষে পোলাটারে অজ্ঞান করে ফেললি। তুই তো কচ্ছি খুকি না। 12 বছরের মাইয়ারা আগের যুগে বিয়ে দিত। তোরও তো বিয়ের বয়স হয়ে গেছে। এরকম ডাঙ্কু মেয়ের এই স্কুলে জায়গা হবে না। ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে। পিয়াসা চুপ করে রইল। শারমিন ম্যাডাম আবার বললেন, তোর মাকে বলবি আসতে আগামীকাল স্কুলে, তোরে টিসি দিয়ে দিব। পিয়াসা চোখ জ্বালা করে মায়ের কথা উঠতেই। মা আসবে কোথা থেকে? রাব্বি উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে,
ম্যাডাম, ওর মা তো নাই, ওদের বাড়ির মাস্টারের লগে পালাই গেছে। এই কথা বলাতেও সকালে আমাকে ও পিটাইছে ম্যাডাম। ওর পায়ে জুতা দিয়ে আমারে পিটাইছে, আমার মুখে থুতুও দিছে, আবার হাসিবকেও এই জন্যই পিটাইছে। পিয়াসা রাব্বির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। এই রাব্বিকে সে খুন করে ফেলবে, হারামির বাচ্চা। শারমিন ম্যাডাম অবাক হয়ে পিয়াসার দিকে তাকায়। পিয়াসার দুই চোখ জলজল করছে। চুপ কর বেটা, দুইটা পোলা মিলে একটা মাইয়ের হাতে মাইর খাইলি, শরম করে না? আবার বিচার দেশ। পিয়াসা বস তুই। পিয়াসা বসে পড়ে। আজকে আর পড়ায় মন বসে না পিয়াসার। ক্লাসে সবাই গুজ গুজ ফুসফুস শুরু করে পিয়াসাকে নিয়ে। পড়ানোর ফাঁকে ফাঁকে শারমিন ম্যাডাম পিয়াসার দিকে তাকায়। মেয়েটা কেমন শান্ত হয়ে বসে আছে। স্কুল ছুটির পর পিয়াসা বাড়িতে যায়। জমিরন পিয়াসাকে আসতে দেখে ভীষণ বিরক্ত হয়। এই আপদ তো সহজে ঘাট থেকে নামবে বলে মনে হয় না। জমিরনের সাথে কথা না বলে পিয়াসা ঘরে যায়। তার খুব খিদে পেয়েছে। স্কুল ড্রেস চেঞ্জ করে পিয়াসা রান্নাঘরে যায়। পাতিলে ভাত ছাড়া আর কোনো তরকারি নেই। পিয়াসা এসে দাদিকে জিজ্ঞেস করে, দাদি কিছু রান্না করেন নাই? আমি কি তোর লাইগা রাঁধছি? তোর খাওয়ানোর চিন্তা আমি করবো কেন? ক আগে, তোর নানির লগে গেলি না কেন তুই? আমি পারবো না তোরে রাইন্দা খাওয়াইতে। ঠিক আছে। পিয়াসা ঘরে ঢুকে যায়। দাদি যখন তরকারি দিবে না তখন আর কি করার। জমিরন এক দৃষ্টিতে তাকায় পিয়াসার দিকে। এই মেয়ের তেজ তো কম না, মার মতো শরীরের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে তেজ সব। এই তেজ ছুটাইতে জমিরনের এই রাতটা লাগবো শুধু। ভুলুর ঘরে নিয়ে ছাইরে দিব। পিয়াসা খানিকক্ষণ শুয়ে থাকে। আজকে আর খেলতে যাবে না। খেলতে গেলেই সবাই পিয়াসাকে মায়ের কথা বলবে। গোসল করে পিয়াসা আজকে নিজের কাপড় নিজেই ধোয়। এই প্রথম নিজেকে ধুতে হচ্ছে। কি আশ্চর্য! মা নেই একদিন হলো, অথচ পিয়াসা মাকে ছাড়াও দিব্যি বেঁচে আছে। অথচ এতদিন তো ভাবতো মাকে ছাড়া বাঁচতে পারবে না সে। জীবন এরকম কেন? সবচেয়ে প্রিয় মানুষকে ছাড়াও বাঁচতে শিখিয়ে দেয়। মানুষ আসলে ঠিকই প্রিয় মানুষকে ছাড়া বাঁচে, শুধু মরে যায় ভেতরে থাকা সুখী মানুষটা। পিয়াসা রাতে পড়তে বসে। জমিরন বাহিরে বসে আছে। মালিহাকে ডেকে বলল, ভুলুরে ঘরে ঢুকা, পিয়াসা রুমে পাঠা। কি কমা, মইরা যায় যদি? মরব না, আর মরলেও কি, কে লইব ওর খোঁজ? মা নাই, বাপ নাই, আর কে লইব? আমি এই মাইয়ারা আমার সামনে দেখতে চাই না। ওরে দেখলেই আমার ওর মার কথা মনে পড়ে যায়। মায়ের কথা মতো মালিহা ভুলুকে ঘরে ঢুকিয়ে বলে পিয়াসাকে গিয়ে কামড়ে আসতে। পিয়াসা বসে পড়ছিল। দরজার সামনে ঘেউ ঘেউ শব্দ শুনে পিয়াসা পেছনে তাকায়। ভুলু দাঁড়িয়ে আছে। পিয়াসার গলা শুকিয়ে যায় ভয়ে। ঘেউ ঘেউ করতে করতে ভুলু পিয়াসার দিকে যায়। পিয়াসা চিৎকার করে লাফিয়ে বিছানায় ওঠে। ভুলুও লাফ দিয়ে বিছানায় উঠতেই পিয়াসা লাফ দিয়ে নেমে ছুটে বের হয়ে যায় রুম থেকে। জমিরন খিলখিল করে হাসতে হাসতে বলে, তোর রুমে আজ থেকে ভুলু থাকবো। এই ঘরে তোর জায়গা নেই। আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। পিয়াসা থম মেরে দাঁড়িয়ে থাকে। সত্যি কি দাদি তাকে তাড়িয়ে দিচ্ছে? ভুলু ঘরের মেইন দরজার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে ওঠে আবার। পিয়াসার বুক ভারী ভারী লাগে। এই পৃথিবীতে তাহলে তার একটা থাকার জায়গাও রইল না আর। পিয়াসার অভিমান গাঢ় হয় মায়ের ওপর। তারপর আস্তে আস্তে হেঁটে বের হয়ে যায় ঘর থেকে। আর আসবে না সে এই বাড়িতে, কোনো দিনও না। কোথায় যাবে পিয়াসা জানে না, শুধু জানে এখানে আর কখনো আসবে না সে। চারিদিকে মায়াবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সব। খুব জোরে বাতাস ছুটেছে হুট করে। এখন বৈশাখ মাস চলছে। হুঠার ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে গাছপালা সব যেন ভুতুড়ে নৃত্য শুরু করেছে। একজন আরেকজনের গায়ে হেলে পড়ছে। বাতাসের শো শো শব্দে পিয়াসার গলা শুকিয়ে আসছে।
পিয়াসা বাড়ি থেকে বের হয়েছে অনেকক্ষণ হলো। উদ্দেশ্যহীন হাঁটছে সে। এর মধ্যে কত সময় পার হয়ে গেছে পিয়াসা জানে না, কোথায় এসেছে তাও জানে না। নিজের স্কুল পার হয়ে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে এসেছে। এতক্ষণ ভয় করছিল না, কিন্তু যেই ঝড় শুরু হয়েছে অমনি পিয়াসার গলা শুকিয়ে উঠেছে। কোথায় যাবে এখন এত রাতে? কাউকেই চেনে না পিয়াসা। একটা দোকানের সামনে বেঞ্চিতে বসলো পিয়াসা। খিদেয় পেট জ্বলছে। পিয়াসা বড় করে শ্বাস নিচ্ছে বসে বসে। সকালে পান্তা ভাত খাওয়ার পর এখন পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি। নিজেকে ভীষণ দুর্বল লাগছে। পেট চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে পিয়াসা। ঝড়ের বেগ আরো বাড়ছে। বাতাসের সাথে ধুলোকণা উড়ে আসছে। পিয়াসা উঠে দাঁড়ায়। এই ঝড়ের ভয়ে যদি সে বসে থাকে তাহলে তার জীবনে যে ঝড় এসেছে তাকে মোকাবেলা করবে কিভাবে? একদিন সবাইকে জবাব দিতে হবে। মাকে, বাবাকে পিয়াসা কখনোই ক্ষমা করবে না, যারা নিজের জীবনের সুখ খুঁজতে গিয়ে পিয়াসাকে নিক্ষেপ করেছে আস্থা করে, যারা নিজে সুখে থাকার জন্য পিয়াসার কথা ভুলে গেছে, তাদের পিয়াসা কখনোই ক্ষমা করবে না। কিছু দূর যাওয়ার পর পিয়াসা একটা বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। রাতটা এখানেই থাকবে। সকাল হলে না হয় অজানার উদ্দেশ্যে হাঁটতে থাকবে। ভাগ্য কোথায় নিয়ে তাকে থামায় দেখা যাক। গেটের সাথে হেলান দিয়ে বসতেই পিয়াসা টের পায় সে কতটা ক্লান্ত। চোখ বন্ধ করতেই ঘুমে তলিয়ে গেল। পিয়াসার সকাল শুরু হলো একরাশ বিস্ময় নিয়ে। চোখ খুলতেই দেখে মুখের ওপর শারমিন ম্যাডাম ঝুঁকে আছেন। পিয়াসার চোখ কসলায়। শারমিন ম্যাডাম এখানে আসবে কোথা থেকে? ভালো করে তাকাতে দেখে না, ভুল দেখেনি, সত্যি শারমিন ম্যাডাম। শারমিন সুলতানা রাধাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সকালে ঝড়ে গাছপালার ক্ষয়ক্ষতি দেখতে বের হয়েছিলেন। গেট খুলতেই দেখে পিয়াসা হেলান দিয়ে বসে আছে। পিয়াসাকে দেখে শারমিন অবাক হয়। পিয়াসা এখানে কোথা থেকে এলো? পিয়াসার বাম পা থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। মেয়েটা সম্ভবত খেয়ালও করেনি। ঘুমন্ত পিয়াসার মুখের দিকে তাকাতেই শারমিনের বুকে না পাওয়ার আগুন জ্বলে ওঠে। পিয়াসার মা তো পিয়াসাকে ফেলে চলে গেছে। শারমিনের কান্না পায়। কেউ পেয়েও মূল্য দেয় না, আর কেউ একটা সন্তানের আশায় বুকে পাথর চাপা যন্ত্রণা দিয়ে বেঁচে থাকে। পাখির মতো হালকা পিয়াসাকে শারমিন কোলে করে বাড়িতে নিয়ে যায়। পিয়াসার ঘুম ভাঙে তার আরও কিছু সময় পরে। শারমিন ম্যাডামকে স্কুলের সবাই অপছন্দ করে, পিয়াসাও পছন্দ করে না। তাই শারমিন ম্যাডামকে দেখে পিয়াসার কিছুটা ভয় লাগে। কিন্তু পিয়াসাকে অবাক করে দিয়ে শারমিন কোমল সুরে বলল, এখানে কিভাবে এলে পিয়াসা? কোথায় যাচ্ছিলে মা? পিয়াসা অবাক হয়। শারমিন ম্যাডাম তাকে মা বলে ডাকছে। উনি এরকম কোমল গলায় কথা বলতে পারেন? পিয়াসা পায়ের দিকে তাকায়। পায়ে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। কি হয়েছে পায়ে? বুঝতে পারে না পিয়াসা। শারমিন আবারও জিজ্ঞেস করে পিয়াসাকে। পিয়াসা জবাব দেয় না। শারমিন আর চাপাচাপি না করে পিয়াসাকে বেসিনে নিয়ে যায়। একটা নতুন ব্রাশ হাতে দিয়ে দাঁত ব্রাশ করতে বলে শারমিন চলে যায়। পিয়াসা আর চোখে তাকায় চারিদিকে। সে দাঁড়িয়ে আছে একটা বেসিনের সামনে। এরকম চকচকে সাদা এত সুন্দর বেসিন হতে পারে পিয়াসা জানা ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পিয়াসা। নিজেদের ঘর ছিল, চারপাশে দেয়াল, উপরে টিন দেওয়া। সেখানে এরকম আভিজাত্য ছিল না। শারমিন ম্যাডামের কোমল সুর পিয়াসার কানে বাজছে। ম্যাডাম এত সুন্দর করে কথা বলতে পারে? কেমন আশ্চর্য লাগছে ব্যাপারটা পিয়াসার কাছে। দাঁত ব্রাশ করে পিয়াসা বেসিনের সামনে দাঁড়িয়ে থাকে। কি করবে এখন? ম্যাডাম তো নেই, এই সুযোগে পালিয়ে যাবে? এদিক ওদিক তাকিয়ে পিয়াসা দৌড় লাগায়। ডাইনিং রুম পার হতেই শারমিন ম্যাডামের ধমক ভেসে আসে পিয়াসার কানে। জমে যায় পিয়াসা। এই তো আগের চেনা ম্যাডাম। এতক্ষণ তাহলে কেন চিনতে পারছিল না পিয়াসা?
শারমিন পিয়াসাকে ধমকি নিয়ে আসে। পিয়াসা বাধ্য মেয়ের মতো সোফায় বসে। এক গ্লাস গরম দুধ নিয়ে আসে শারমিন। দুধ দেখে পিয়াসার খিদের কথা মনে পড়ে যায়। শারমিন বলল, নে দুধটা খেয়ে নে। তোকে এত ক্লান্ত লাগছে কেন? কি হয়েছে আমাকে বল সবটা। পিয়াসা ঢোক গিলে, কি বলবে ম্যাডামকে? ম্যাডাম চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কথা বলছিস না কেন? বল কি হয়েছে। পিয়াসা আর চুপ থাকে না, যা যা হয়েছে সবটা জানায় শারমিনকে। শারমিন হতভম্ব হয়ে যায় শুনে। আনোয়ার চৌধুরী মর্নিং ওয়াক করে ফিরে দেখেন পিয়াসা বসে শারমিনের সাথে কথা বলছে। পিয়াসার পাশে বসে হেসে জিজ্ঞেস করলেন, হ্যালো পিয়াসা, কেমন আছো এখন? পিয়াসা তাকিয়ে থাকে জবাব না দিয়ে। আনোয়ার হেসে বলল, আমাকে চিনতে পারোনি তাই না? আমি তোমার ম্যাডামের হাজবেন্ড। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, ভালো আছি। দেখে তো তা মনে হচ্ছে না মা। জানো না বোধহয় আমি একজন পেডিয়াট্রিশিয়ান, মানে শিশু বিশেষজ্ঞ। পিয়াসা চুপ করে থাকে। শারমিন ভীষণ উত্তেজিত হয়ে যায়। স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো না চৌধুরী, এই মেয়েটার উপর দিয়ে এই 2 দিন কি ঝড় গিয়েছে। এই মেয়েটা আমার স্টুডেন্ট। ওর মা সম্ভবত সংসার জীবনে সুখী হতে না পেরে অন্য কারো কাছে চলে গেছেন। ওর বাবা ওকে পছন্দ করে না ও মেয়ে বলে। ওর দাদি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে গত রাতে। মেয়েটা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। তুমি ভাবতে পারছো, ও একটা 12 বছরের শিশু। এই বাচ্চার সাথে ওর দাদি কিভাবে অন্যায় করতে পারে? পিয়াসা মুচকি এসে বলল, দাদির দোষ নেই ম্যাডাম। আমি আসলে সবার কাছে এখন ঝামেলা। মা তো চলে গেছেন, বাবাও আমাকে পছন্দ করেন না, নানিও চায় না আমাকে নিতে, দাদিও আমাকে পালতে চায় না। আমি সবার জন্য ঝামেলার হয়ে গেছি এখন। শারমিন কেঁদে উঠে স্বামীকে ধরে। আনোয়ার স্ত্রীকে শান্ত করে বলে, তুমি অস্থির হয়েও না শারমিন, সবকিছু সলিউশন আছে। আল্লাহ আমাদের একটা সন্তান দেয়নি, অথচ ওরা সন্তান পেয়েও ছুঁড়ে ফেলে দিছে। ওকে আমি কোথাও যেতে দিব না। আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়েছে। তাই হবে শারমিন, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে পিয়াসাকে আমাদের মেয়ে করে আনবো। ও আমাদের মেয়ে হয়ে বড় হবে। শারমিন চোখ মুছে পিয়াসার দিকে তাকিয়ে বলল, তুই আমার মেয়ে হবি পিয়াসা। আমার মেয়ে? আমার কোনো সন্তান নেই, তোরও বাবা মা নেই, তুই আমার সন্তান হবি মা। আমাকে মা বলে ডাকবি? পিয়াসা কি বলবে বুঝতে পারছে না। আনোয়ার চৌধুরী সকল কাগজপত্র রেডি করে আইনি প্রক্রিয়া মেনে পিয়াসাকে দত্তক নিলেন। পিয়াসা যেন একটা ঘোরের মধ্যে আছে। শারমিন পিয়াসাকে যত্ন করে চুল বেঁধে দিল, নিজ হাতে খাইয়ে দিল। শারমিন ম্যাডামের এই রূপ পিয়াসার কাছে সম্পূর্ণ অজানা ছিল। সবসময় জানতো শারমিন ম্যাডামের মতো জঘন্য মানুষ আর নেই। উপরের রূপ দেখিয়ে মানুষকে জাজ করতে নেই। কিছু মানুষ থাকে ভীষণ দুর্বুদ্ধ, তাদের বুঝতে পারা ভীষণ দুরূহ। পিয়াসা ভীষণ লজ্জিত হচ্ছে ম্যাডামকে এত খারাপ মনে করার জন্য। শারমিন ম্যাডামের বাসায় পিয়াসার আজকে 3য় দিন। আনোয়ার চৌধুরী কল দিলেন বিকেলে। পিয়াসাকে ফোনটা এনে দিয়ে শারমিন বলল, তোর বাবা কল করেছে, নে তোর সাথে কথা বলবে। পিয়াসার 2 চোখ ভিজে উঠতে চায়। বহু কষ্টে পিয়াসা নিজেকে সামলায়। সে তো প্রতিজ্ঞা করেছে কাঁদবে না, তাই চোখে জল আসতে দিল না। কিন্তু মনটা কেমন পুড়তে লাগলো। তার আসল বাবা কখনোই কল করে তার সাথে কথা বলতে চায়নি। পিয়াসা জন্মের পর আর তিনি দেশেই আসেননি। পিয়াসা জানে না বাবার মুখটা দেখতে কেমন হয়, বাবার আদর কেমন হয় পিয়াসা জানে না। তাই আজ আনোয়ার চৌধুরী তার সাথে কথা বলতে চাওয়ায় পিয়াসার কেমন যেন লাগলো। পিয়াসা এখনো ওনাদেরকে বাবা মা বলে ডাকতে পারছে না। কেন জানি তার জিভে আটকে যায়। জড়তার জন্য বলতে পারে না। কিন্তু এবার পিয়াসা নিজের মনকে ধমকায়। জন্ম দিলেই কি বাবা মা হওয়া যায়? তাহলে কেন বাবা তাকে মানতে পারছে না? কেন মা নিজের সুখের সন্ধানে পালিয়ে গেল তাকে রেখে? কাঁপা কাঁপা গলায় পিয়াসা বলল, হ্যালো বাবা। মুহূর্তে আনোয়ার চৌধুরীর 2 চোখ ভিজে ওঠে। বিবাহিত জীবনের 22 বছর অতিবাহিত হয়ে গেছে তার। বাবা ডাক শোনার সৌভাগ্য তার হয়নি। না তার কোনো সমস্যা আছে, না শারমিনের।
চেন্নাই, মুম্বাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সর্বশেষ আমেরিকা। কোথায় যাননি চিকিৎসা করতে? যেখানেই গেছেন সবখানেই সব রিপোর্ট পজিটিভ আসে। আল্লাহ যেদিন চাইবেন সেদিনই হবে, এটুকুই বলেছে সবখানে সব ডাক্তার। আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। এরপর সবাই তাকে আর শারমিনকে আত করে বলতে এক মুহূর্ত ভাবত না। নিজের জন্য তার কষ্ট যতটা হতো, তার চাইতে 1000 গুণ বেশি হতো শারমিনের জন্য। 22 বছর পর তাকে কেউ বাবা বলে ডাকলো। আনোয়ার চৌধুরীর কলিজা যেন শতগুণ বড় হয়ে গেল। নিজেকে মনে হতে লাগলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার একটা মেয়ে আছে এখন, তাকে বাবা বলে ডাকার মতো একটা মানুষ আছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আকুল গলায় আনোয়ার চৌধুরী বললেন, মা গো, আবার আমাকে বাবা বলো না মা। পিয়াসা একদমে বলতে লাগলো, বাবা বাবা বাবা। আনোয়ার চৌধুরী বললেন, আমি বাসায় আসছি মা, এক্ষুনি আমি আমার মায়ের কাছে চলে আসছি। শারমিনের 2 চোখ টলমল করছে। এত সুখ আগে তো পাননি। বুকের ভেতর খুশির জোয়ার এসেছে যেন। এই পৃথিবীটাকে এত বেশি সুন্দর লাগছে কেন আজ? নিজেকে মনে হচ্ছে পরিপূর্ণ একেবারে। 15 মিনিট পর আনোয়ার চৌধুরী এসে হাজির। পিয়াসা সোফায় বসে পেয়ারা খাচ্ছে। আনোয়ার চৌধুরী এগিয়ে এসে মেয়ের পায়ের সামনে লুটিয়ে বসে বললেন, আমাকে আবার একটু বাবা বলে ডাক মা। পিয়াসা হেসে বলল, বাবা বাবা বাবা। আনোয়ার চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরেন। তার 2 চোখের অশ্রু জোয়ার এসেছে। মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, তুই আমার মা, আমার মেয়ে না শুধু, আমার মাও তুই। তুই তোর এই মা বাবাকে ছেড়ে কখনো যাস না মা। আল্লাহ নিজে তোকে আমাদের জন্য পাঠিয়েছেন, শেষ নিঃশ্বাসটা যাতে আমরা তোর কোলে ত্যাগ করতে পারি। তুই সেই পর্যন্ত আমাদের মেয়ে হয়ে থাকিস। পিয়াসা বলল, বাবা, আমি এর আগে কখনো মন ভরে বাবা বলে ডাকতে পারিনি। আমি মেয়ে বলে আমাকে বাবা বলে ডাকার অনুমতি দেওয়া হয়নি। তুমি আমার মাথার উপর বটগাছের ছায়া হয়ে থেকো বাবা। আমিও প্রমাণ করে দিব, বাবা মায়ের ভালোবাসা সাপোর্ট থাকলে মেয়েরাও ছেলেদের থেকে কম যায় না। যারা আমাকে ছেড়ে গেছে তাদের কথা আমি এই জীবনে দ্বিতীয়বার ভাবতে চাই না। তোমরা আমার বাবা মা, আজীবন তোমরাই আমার থাকবে। শারমিন আঁচল মুখে দিয়ে কাঁদছে। সৃষ্টিকর্তা বুঝে এই মেয়েটাকে তার জন্য পাঠাবেন বলেই তাকে সন্তান দেননি। এই যে আজকে সে মাতৃত্বের স্বাদ পাচ্ছে। সন্তান বাবা মা বলে ডাকলে বুঝি এরকমই স্বর্গীয় আনন্দ হয়। আনোয়ার চৌধুরী বললেন, চলো শারমিন, মেয়েকে নিয়ে আজকে একটু বের হই, মেয়েটাকে ঘুরিয়ে আনি। পিয়াসাকে নিয়ে বাবা মা বের হলেন। প্রথমে শিশু পার্ক যাওয়া হলো। পিয়াসা অবাক হয়ে দেখছে। এত এত রাইডস থাকতে পারে পিয়াসা জানা ছিল না। বাবা মায়ের সাথে পিয়াসা অনেক রাইডসে উঠে। নাগরদোলায় ওঠার পর পিয়াসা ভীষণ ভয় পায়। নাগরদোলার একেবারে উপরে ওঠার পর ভয়ে পিয়াসা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আনোয়ার চৌধুরী মেয়ের হাত ধরে বলল, বাবা পাশে আছে মা। জীবনের সব ঝড় ঝঞ্ঝা, সব আপস এন্ড ডাউন এই পৃথিবীর কেউ না থাকলে বাবা তোমার পাশে থাকবে মা। তুমি যখনই ভয় পাবে বাবাকে স্মরণ করো। যেখানেই থাকি বাবা ঠিক তোমার কাছে হাজির হব। তুমি এখন বাবা মায়ের ফার্স্ট প্রায়োরিটি। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বসে। শারমিন আর চোখে তাকিয়ে স্বামীর উচ্ছ্বাস দেখতে থাকে। এই মানুষটার ভেতর যে সন্তানের জন্য এত মায়া ভালোবাসা লুকিয়ে ছিল শারমিন কখনোই টের পায়নি। সবসময় সন্তানের কথা উঠলে নির্লিপ্ত থাকতো, অথচ আজ মেয়েকে পেয়ে তার বাঁধ ভাঙা আনন্দ দেখে শারমিনের মনটা ঠান্ডা হয়ে যায়। দুজন মিলে শপিং কমপ্লেক্সে আসে মেয়ের জন্য কেনাকাটা করতে। পিয়াসা তাকিয়ে দেখতে থাকে, বাবা শুধু প্যাক করছেই সব। কতগুলো কিনবে বাবা? এত জামা দিয়ে পিয়াসা কি করবে? শারমিন হাসে মুস্কি মুস্কি। রাতে রেস্টুরেন্টে খাবার খেয়ে আজ 3 জন মিলে। পিয়াসা জানে না এত আদরও ওর ভাগ্যে লেখা ছিল। আল্লাহ চাইলে সবকিছু পারেন। জমিরন ঘরের সামনে সিঁড়িতে বসে আছে। মালিহা ঘরে নেই। সন্ধ্যায় বের হয়েছে, এখনো ফেরেনি। জমিরন ভয় পায়, শেষ পর্যন্ত কি রক্ষা পাবেন তিনি? সাবিহা এলো ছুটতে ছুটতে, চিৎকার করে মাকে ডেকে বলল, মা, মালিহা কই? জমিরনের গলা শুকিয়ে যায়। সাবিহা মালিহার কথা জিজ্ঞেস করছে কেন? কিছু জানতে পারলো নাকি? মালিহারে খোঁজ করস কেন?
কি হয়েছে? ওরে তো সন্ধ্যাবেলায় যাইতে বলছে আমাকে বাড়িতে। আপনাকে জামাই কইলো তিনি নিজে এসে মালিহারে নিয়ে যাইবেন। এখন দেখেন না, রাইতে 8টা বাজে, এখনো ঘরে আসেন নাই তিনি। জমিরনের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আল্লাহ তার কোন পরীক্ষা নিচ্ছেন? কি বলবেন এবার? সাবিহার যদি সন্দেহ হয়, মালিহা তো তার কোনো কথা শুনছে না, কিছুতেই তাকে মানাতে পারে না জমিরন। বাধ্য হয়ে এখন লাগাম ছেড়ে দিচ্ছেন, কিন্তু এখন কি হবে? জমিরন গলা খাকারি দিয়ে বলল, মালিহারে তো আমি বাজারে পাঠাইছি কাদেরের লগে, ঘরে বাজার নাই। কাদেরে কইলাম আমার একটু সদাই করে দিতে। তোর বোন কেমন জানোস না? দুলাভাইয়ের লগে বাজারে যাইব বইলা নাচতে শুরু করছে। আর দুলাভাইয়া এমন মানুষ, শালিরে নিজের বোন মনে করে, এমন ভালো মানুষ হয় না। আমার কপাল ভালা, তোর লাগে এরকম জামাই পেয়েছি, একেবারে নিজের পোলার মতো। সাবিহা শুনে আনন্দিত হয়। প্রতিটি স্ত্রীরই গর্ব হয় যখন তার নিজের বাবা মা তার স্বামীর প্রশংসা করে। নিজেকে তখন ভীষণ ভাগ্যবতী মনে হয়। সাবিহা বলল, আইসা মা, আমি যাই এখন। জমিরন মেয়েকে বসতে বলার সাহস পায় না। সাবিহা চলে যেতে জমিরন বড় করে নিঃশ্বাস ফেলে। কিন্তু কতদিন এসব চাপা থাকবে? যেদিন সাবিহা জানবে সেদিন কি হবে? সকাল থেকে তুমুল বর্ষণ হচ্ছে। এরকম বৃষ্টি মুখর দিনে সবাই কিছুটা নস্টালজিক হয়ে যায়। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। সব নিস্তব্ধতাকে ছাপিয়ে যায় মেঘের তীব্র গর্জন। চারদিকে গাছপালা কেমন জীবন্ত হয়ে উঠছে বৃষ্টির স্পর্শে। নির্জন বসে আছে বারান্দায় একটা চেয়ার নিয়ে, কানে হেডফোনে গান বাজছে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঝুনিখালা এলো গোমরা মুখে, একটা খিচুড়ির প্লেট নিয়ে ধপ করে নির্জনের কোলে রাখলো। গরম স্টিলের থালার ছেঁকা লাগতেই নির্জন লাফিয়ে ওঠে। ঝুনিখালা বিরক্ত হয়ে বলল, শৈল তো যেন মোমের তৈরি, এইটুকুন গরমই লাফ ঝাপ দেয়। বেড়া মানুষ এইরম কুয়ারা কেমনে করে? নির্জন চোখ পাকিয়ে বলল, খালা কি যে করো তুমি? আরেকটুর জন্য আমার শরীর পোড়া যেত। ঝুনিখালা চোখে জল এনে বললেন, হ বাপ, শৈল শুধু তোমাকে আছে, আমাকে তো না। আমি তো তোমাকে বাই কামের লাগিয়া, আমার শৈলও নাই, মনও নাই। নির্জন বুঝতে পারে আজকে ঝুনিখালার মন ভালো নেই, তাই শান্ত হয়ে বলল, কি হয়েছে খালা? কি আর হইব, বড় ভাবিরে কইলাম, ভাবি একটু গরুর গোস্ত দিয়া ভুনা খিচুড়ি করেন, এই বৃষ্টির দিনে খাইতে জুইত লাগবো। উনি কি রাঁধছে? এই পেঁপে আলু গাজর টমেটো দিয়া লেটকা খিচুড়ি রাঁধছে। এইসব কি আমি খাই মামা, আপনিই কন। নির্জন হেসে ওঠে, খালা, গরুর মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তুমি জানো না? এই সবজি তো শরীরের জন্য উপকারী। ঝুনিখালা মুখ ঝামটা দিয়ে বলল, হ বাপ, আমগো গরিবের শৈলের লগে তোমাগো শৈলের তুলনা করতে যাইও না। গরিবের শৈলের মধ্যে মুখের টেস্টটাই আগে। মুখে যেইরা টেস্ট লাগবো আমরা ওইটাই খাই। আল্লাহ গরিব করে দুনিয়াতে পাঠাইছে, ভালো মন্দ তো পাই না। তার মধ্যে শৈল নিয়ে এত ভাবাভাবিতে আমি নাই। মুখে যেটা টেস্ট লাগে ওইটাই আমগো শৈলের উপকারী। নির্জন বলল, আচ্ছা ঠিক আছে খালা, তুমি যা বুঝো তাই করো, আমাকে খেতে দাও। মামা, আমার একটা গরুর গোশের খিচুড়ি আইনা খাওয়ান তো। ওই যে আপনারা অর্ডার করেন অনলাইনে না কোনখানে, বাড়িতে না দিয়ে যায়। আমি গরিব খালা, পকেটে টাকা নেই। ঝুনিখালা নিরীহ মুখ করে বলল, আইসা, না খাইলে নাই, আমি যাই। বড় ভাবিরে যাই কই, গতকাল ছোট ভাইজানের প্যান্টের পকেট থেকে সিগারেট পাইছি, খবরটা এখনো দেওয়া হয়নি। নির্জন বিষম খেলো, সর্বনাশের মাথায় বাড়ি। কি বলে খালা এসব? তড়িঘড়ি করে বলল, খালা, বিফ খিচুড়ি খাইবা নাকি মাটন? না মামু, বিফ টিফ না, আমি গরুর গোস্তের খিচুড়ি খামু। নির্জন বাধ্য ছেলের মতো ফুড পান্ডাতে অর্ডার করে দেয়। ঝুনিখালা হাসি মুখে বিদায় নেয়। নির্জন হাফ ছেড়ে বাঁচে যেন। ঝুনিখালার মুখ খোলা মানে পারমাণবিক বোমার বিস্ফোরণ হওয়া। এই মানুষকে খেপানো আর সারের সামনে লাল কাপড় ধরা একই জিনিস। নির্জন কোনো রিস্ক নিতে চায় না। কোনো মতে যদি আব্বা বা জেঠুর কানে যায়
তাহলে নির্জনের দফা রফা হয়ে যাবে। খিচুড়ি এলে নির্জন ঝুনিকে ডেকে দেয়। ঝুনি খালা একগাল হেসে বলল, বড় মামুর একটা সিক্রেট কথা জানি মামা, কমু আপনারে? আপনি আমাদের গরুর গোস্তের খিচুড়ি খাওয়াইতেছেন, আপনারে কওনি যায় কথা কান। নির্জন আতকে উঠে বলল, মাফ চাই কালা, দোয়াও চাই, আমার এত বড় উপকার তুমি কইরো না, তুমি এখন যাও খালা। ঝুনি খালা বিরক্ত হয়ে বলল, এই খবর বড় ভাবি ছোট ভাবি আপনার দাদি নয়তো আপনার ওই কুটনি ফুফু কেউ যদি একবার জানতে পারে, তাইলে এই ঝুনিরে 10,000 টাকা দিব বকশিস, বুঝলেন? অথচ আপনি দাম দিলেন না। জাগা, গরিবের 10,000 টাকা যা 10 টাকাও তা, আপনি আমারে 1,000 টাকাই দিয়েন। খালা, যাইতে বলছি না তোমারে আমি। ঝুনি খালা মুখ কালো করে চলে গেল। উপরের ঘরে চাচির ঘরে সবাই মিলে খিচুড়ি খাচ্ছে। ঝুনি খালা নিজের খিচুড়িটা একটা প্লেটে সাজিয়ে নিয়ে উপরে গেল। মহুয়া বেগমের ঘরটা ছোটখাটো একটা ফুটবল মাঠের মতো, বিশাল বড় একটা রুম তার। মহুয়া বেগমের 2 ছেলে 2 মেয়ে, সবাইকে নিয়ে এই বিশাল বড় বাড়িটাতে থাকেন তিনি। এই বাড়িটি বিশাল জায়গা নিয়ে করা হয়েছে, ঢাকায় বকশীবাজার রোডে। চারিদিকে দালান, মাঝখানে ছোট উঠোনের মতো। এত বড় বাড়িতে গ্রাম থেকে সারা বছরই আত্মীয় স্বজন এসে থাকেন। ছোটখাটো একটা ধর্মশালা যেন, সারা বছরে অতিথি, চেনা পরিচিত মানুষের গম গমে হয়ে থাকে। মহুয়া বেগমের শ্বশুর নাজিম উদ্দিন তালুকদার এই বিশাল বাড়িটি তৈরি করেছেন। সে আমলে জমিদার ছিলেন নাজিম উদ্দিন তালুকদারের বাবা। নাজিম উদ্দিন তালুকদারের একটাই ছেলে, মহুয়া বেগমের স্বামী আজিম উদ্দিন। আজিম উদ্দিনের 2 ছেলে, সিরাজুল ইসলাম ছক্কা আর মিরাজুল ইসলাম পাইঞ্জা। ছেলেদের ডাক নাম নিয়ে মহুয়া বেগমের মনে একসময় ক্ষোভ ছিল। তার শ্বশুর নাতিদের এই হাস্যকর ডাকনাম দিয়েছেন, যদিও সেসব ক্ষোভ এখন আর নেই। ছেলেরা দুজনেই বিশাল চাকরি করে। মহুয়া বেগমের সংসারে সবখানে সুখের ছড়াছড়ি। মহুয়া বেগম খিচুড়ি খাচ্ছেন আর ফ্লোরে বসে থাকা সবাইকে দেখছেন। দিন দিন বয়স যত বাড়ছে তত ইচ্ছে করছে আরো লোকজন এনে বাড়ি ভরিয়ে ফেলতে। মানুষজনের উপস্থিতি মহুয়া বেগমকে খুশি করে। ফ্লোরে বসে আছে নাতনি নাতনিরা, সবাই বসে চার্লি চ্যাপলিন দেখছে। ঝুনি খালা এসে রিমোট নিয়ে বলল, এইসব সাদা কালার ছবি মানছে দেখে? চাচি, দেখি স্টার জলসা ছাড়েন, নাটক দেখমু। আয় হায় রে, দীপা তার হারানো মায়াটার সন্ধান পাই বাইস, টান টান উত্তেজনা আইস। মহুয়া বেগম রিমোট হাতে নিয়ে স্টার জলসার চ্যানেল আনলেন। নাতি নাতনি সবাই মুখ কালো করে বলল, দাদি, আমরা সবাই চার্লি চ্যাপলিন দেখব। মহুয়া বেগম বললেন, এখন আমি আর ঝুনি সিরিয়াল দেখবো, তোরা যা, তোকে রুমে গিয়ে দেখ। সবাই গাইগুই করলো, কেউই উঠে গেল না। ঝুনি খালা আরাম করে পা ছড়িয়ে বসে পিঙ্কিকে বললেন, পিঙ্কি, ফ্রিজে আমি একটা মোজো রেখে আসছি, একটু আয়না দিবি? গরুর গোস্তের খিচুড়ির লগে মোজো না হইলে ঠিক জমে না। পিঙ্কি মুখ বেজার করে উঠে গেল। না এনে দিলে ঝুনু খালা হয়তো বলে দিবে মাকে। নতুন স্কুল ড্রেসের সাদা সালোয়ারে তার কালো কলমের কালি ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। ঝুনি খালা দেখে ফেলেছে। ঝুনি খালা বলেছে তার কাছে এসবের ওষুধ আছে, উনি ধুয়ে একেবারে নতুন করে দিবেন। তাই পিঙ্কি খালাকে চটালো না। ঝুনি খালা আরাম করে খিচুড়ি আর মোজো খেতে খেতে সিরিয়াল দেখতে লাগলো। একটু পর শোনা গেল দাদি আর ঝুনি খালা দুজনেই ফুফিয়ে কাঁদছে। পিঙ্কি তার অন্যান্য কাজিনদের দিকে তাকায়। এরা দুইজন যে কবে ঠিক হবে আল্লাহ জানেন। সিরিয়াল মুভি দেখে হাসতে হাসতে কখনো গড়িয়ে পড়ে, কখনো হাপুস নয়নে কাঁদে। আবার দেখে কখনো ঝুনি খালা বাংলা ওয়াজ করে। সিরাজুল ইসলাম ছক্কা একজন সেন্ডো গেঞ্জি পরে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন। তার হাতে একটা পুরনো দিনের রেডিও। আজকে অফিসে যাবেন না। তার সামনে দোয়া ওঠা গরম খিচুড়ি, সাথে জলপাইয়ের আচারের বয়াম রাখা। জলপাইয়ের আচার থেকে সরিষার কড়া গ্রান আসছে। ছক্কা সাহেবের এই আচারটা ভীষণ পছন্দ। তার গিন্নি জলপাইয়ের সিজনে বেশি করে আচার করে রাখেন। ভাত, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুতেই তিনি আচার খান।
তার ছোট ভাই মিরাজুল ইসলাম কালো গাউনটা গায়ে চাপিয়ে গলায় সাদা ব্যান্ড কলারটা ঠিক করতে করতে ছুটছে। আজকে ভীষণ বৃষ্টি, তবুও তাকে কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টের একজন দুধে উকিল তিনি। আজকে তার একটা মামলার শুনানি আছে। বড় ভাইকে আয়েশ করে বসে থাকতে দেখে পাইঞ্জা বলল, দিন তোমারই ভাইজান, কেমন আরাম করে দিন কাটাও। শালার ওকালতি না পইরা তোমার লাইন ধরলেই ভালো হইতো। সচিব হইতে পারতাম যদি তোমার মতো। উৎফুল্ল হয়ে সিরাজুল ইসলাম বললেন, তা মন্দ বলিসনি, খেয়েছিস? না ভাই, খাওয়ার আর সময় কই। রাতে কেস স্টাডি করতে করতে 3টা বেজে গেছে। বৃষ্টিতে ঘুমটা এত ভালো হলো যে উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে। এখন বের হতে হবে, আরাম করে খাওয়া আমার কপালে নেই। আচ্ছা যা, সাবধানে যাস। ছোট ভাই বের হয়ে যেতে সিরাজ সাহেব মোবাইল হাতে নেন। ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আসে সামনে। একজন পেডিয়াট্রিশিয়ানের একটা শর্ট ভিডিও সামনে আসে। সিরাজ সাহেব উত্তেজিত হয়ে ওঠেন। আনোয়ার, স্কুল লাইফের বন্ধু আনোয়ার। 15 বছর আগে শেষবার দেখা হয়েছিল, এরপর এক প্রকার ভুলেই গেছেন। আজ হঠাৎ আনোয়ারের ভিডিও সামনে আসতেই সিরাজুল ইসলাম পুরনো স্মৃতির রাজ্যে হারিয়ে গেলেন। বড় মেয়ে বৈশাখীর জন্মের পর 3 বছর পর্যন্ত ওর সম্পূর্ণ চিকিৎসা আনোয়ার করেছিল, সম্পূর্ণ ফ্রিতে। কোনো দিন তিনি ভিজিট দিতে পারেননি। উল্টো আনোয়ারের গালাগাল শুনতেন টাকার কথা আসলে। এরপর আনোয়ার স্থায়ীভাবে গ্রামে চলে গেল আর যোগাযোগ হারিয়ে গেল। আজ বহু বছর পর আনোয়ারকে দেখে সিরাজুল ইসলাম নিজের স্ত্রী রজনীকে ডাকলেন। রজনী রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছে। প্রায় 20-25 জন মানুষের জন্য রান্না করতে হচ্ছে। বাড়ি নাকি হোটেল রজনী ভেবে পায় না। সিরাজুল ইসলামের 2 মেয়ে বৈশাখী, বর্ষা আর এক ছেলে আষাঢ়। তার ভাই মিরাজুল ইসলামের আবার 2 ছেলে 2 মেয়ে, নির্জন, নীরব, রিঙ্কি, পিঙ্কি। বড় ননদ শিরিন আর ছোট ননদ তারিন। তারিন থাকে স্বামীর সাথে অস্ট্রেলিয়া, কিন্তু শিরিন নিজের 3 মেয়ে নীরা, মীরা, মিনিকে নিয়ে এখানেই থাকে। শিরিনের স্বামী রবিউল থাকে দুবাই। নিজের ছেলে মেয়ে দেবর ননদের সবাই মিলেই সদস্য সংখ্যা ঝুনিকে নিয়ে 17-18 জন। এর মধ্যে আবার গ্রাম থেকে আসা অতিথি আছেন 4 জন। বাড়ির কেয়ারটেকার আছে। রজনীর মাথায় আগুন জ্বলছে যেন। একান্নবর্তী পরিবারের ঠেলায় পড়ে নিজের জীবন কেটে গেল রান্নাঘরে হাঁড়ি পাতিলের সাথে যুদ্ধ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা রজনীগন্ধার জীবন কিনা একটা একান্নবর্তী পরিবারের রান্নাবান্নার কাজে আটকে গেল। অথচ রজনী ম্যাথে অনার্স মাস্টার্স শেষ করেছিল। বাবা মায়ের কত স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে, কিন্তু বনেদি পরিবারে বিয়ে হয়ে এসে জীবনের সব শখ স্বপ্ন তাকে জলাঞ্জলি দিতে হয়েছে। সিরাজুল ইসলাম তখনও চেঁচিয়ে ডাকছেন স্ত্রীকে। রজনীর ইচ্ছে করলো রান্না করার হাতা দিয়ে পিটিয়ে ছক্কা মিয়ার মাথা ফাটিয়ে দেয়। একটা মেরুদণ্ডহীন লোকের সংসারে এসে তার জীবন একেবারে ধ্বংস হয়ে গেল। যে কিনা নিজের স্ত্রীর চাকরি করার কথা শক্ত গলায় বলতে পারেনি মায়ের সামনে, যে কিনা এত বছরেও স্ত্রীকে একটা সংসার দিতে পারেনি, যে কিনা পারেনি স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যেতে আলাদা করে, সব সময় গোষ্ঠী শুদ্ধ কাঁধে নিয়ে ঘুরতে হয়েছে। সে নাকি আবার সচিব। ঝাঁটা মারে রজনী সচিবের মুখে। জীবনের অর্ধেক তো শেষ হয়েই গেল। কোমরে শাড়ির আঁচল গুজে রজনী বের হলো রান্নাঘর থেকে। সিরাজুল ইসলাম গুনগুন করে গান গাইছে। ভীষণ ফুর্তিতে আছে লোকটা। স্ত্রীকে দেখে জোরে গাইতে লাগলেন, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জ্যোৎস্না ঝরিয়ে যাই। রজনী মুখ অন্ধকার করে বলল, কি সমস্যা? ষাঁড়ের মতো এরকম চেঁচানোর মানে কি? আরে চেঁচাচ্ছি কই, গান গাইলাম তোমাকে নিয়ে একটা। খুশি হওনি? না, খুশি হয়নি। এসব নাটক করবে না আমার সাথে তুমি। সিরাজুল ইসলাম স্ত্রীর ঘরমাক্ত মুখের দিকে তাকিয়ে বললেন, রান্না শেষ করো, আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। রজনী ভীষণ বিরক্ত হয় এসব আদিক্ষেতা দেখে। এখন বুড়োকালে লং ড্রাইভে যাবে সে? বয়সকালে স্বামীর সাথে একটু নদীর পাড়ে বসে বাদাম খেতেও পারেননি,
রজনী যেতে যেতে বলল, আমি কোথাও যাব না। এই সংসারে এসেছি দাসী হিসেবে। দাসী বৃত্তি করেই জীবন শেষ হলে বের হব এই সংসার থেকে, তার আগে না। স্ত্রীর অভিমান অভিযোগ সবই সিরাজ সাহেব বোঝেন, কিন্তু স্ত্রীর কথা মতো আলাদা সংসার করার মতো মানুষ তিনি না। তবুও স্ত্রীকে চটালেন না। এদিক ওদিক তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ সুগন্ধা, অনুরোধ করছি, আমাকে নিরাশ করো না, তোমারও ভালো লাগবে। রজনী রাগ করতে গিয়েও করলেন না। সংসারের দায়িত্ব থেকে একদিন ছুটি বের করে নিজের জন্য একটু সময় কখনো পাননি। এই মনে কত শত অভিমান অভিযোগ জমে আছে। এই মানুষটা কখনো বুঝেনি, না বুঝেছে নিজের একমাত্র ছেলেটা। রজনী হাতের হাতা নামিয়ে রেখে 2 তলায় নিজের ঘরে গেল। পরনে শাড়ি বদলে একটা গোলাপি সুতির শাড়ি পরে নিল। কতদিন পর সাজতে বসেছে। লম্বা কালো চুলে আর সাদা আভা পড়তে শুরু করেছে। 2 মেয়ে 1 ছেলের জননী এখন। মেয়েদের বিয়ে দিয়ে ছেলের বউ আনবেন। এরপর এই সংসারের দায়িত্ব বউয়ের কাঁধে তুলে দিবেন তিনি ও মোহা বেগমের মতো। নিজের গাড়ি বের করে সিরাজ সাহেব নিজেই ড্রাইভিং করছেন আজকে। রজনী জানতে চাইল না কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, বরং স্বস্তি পাচ্ছে। কিছু সময়ের জন্য তো সব দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছে। 3 ঘন্টা ড্রাইভিং করে গাড়ি এসে দাঁড়ায় মেডিল্যাব হাসপাতালের সামনে। রজনী অবাক হয়, এই লোক স্ত্রীকে নিয়ে হাসপাতালে ঘুরতে এসেছে। এই লোক কি এই জন্ম ঠিক হবে না? জেলা সদরের এই হাসপাতালে আনোয়ার চৌধুরীর চেম্বার। সিরাজুল ইসলাম স্ত্রীর হাত ধরে ভেতরে গেলেন। কম্পাউন্ডারকে বললেন, আনোয়ার ডাক্তারকে ডেকে দিন তো, বলুন তার ফ্রেন্ড এসেছে। কম্পাউন্ডার হোমরা চোমরা চেহারার, আভিজাত্যপূর্ণ চলন ভঙ্গি দেখে বুঝে গেল এই লোক সাধারণ লোক না। তাই দেরি না করে আনোয়ার চৌধুরীকে ডাকতে গেল। আনোয়ার চৌধুরী গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বাহিরে বের হলেন। তারপর ছক্কাকে দেখে ভীষণ হতবাক হলেন। ছুটে এসে জড়িয়ে ধরেন বন্ধুকে। 15 বছর পর দেখা হয়েও একে অন্যের প্রতি টান কমেনি। রজনী নিজেও ভীষণ খুশি হলো। তার মানে শারমিনের সাথে দেখা হবে। শারমিন তার বান্ধবী ছিল। আনোয়ার চৌধুরী আর দেরি না করে বন্ধু আর বন্ধু পত্নীকে নিয়ে বাড়ির পথ ধরলেন। এর মধ্যে কল করে শারমিনকে টুক করে ইনফর্ম করে দিলেন, এই জন্য এক মিলন মেলা। শারমিন রজনীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। 2 বান্ধবী একে অন্যের গলা জড়িয়ে ধরে আকুল নয়নে কাঁদতে লাগলো। পিয়াসা মাকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে এগিয়ে আসে। শারমিন চোখ মুছে বান্ধবীকে বলে, আমার একমাত্র মেয়ে চৌধুরী পিয়াসা বিনতে আনোয়ার, আর এ আমার বান্ধবী রে মা, তোর খালামণি হবে। রজনী ভালো করে পিয়াসাকে পর্যবেক্ষণ করে, তারপর বউকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো মা? পিয়াসা কোমল গলায় বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন খালামণি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। একটা বৃষ্টিমুখর দিন কেটে গেল গল্প আর আড্ডায়। রজনী ভীষণ আনন্দিত। সিরাজুল ইসলামের ওপর জমে থাকা অভিমান একটু হালকা হয়েছে খুশিতে। কত শত গল্প আর হাসি। পিয়াসা মায়ের কোলে শুয়ে মায়ের হাসি শুনছে। মাকে কেমন ঝলমলে সূর্যের মতো লাগছে। ভীষণ আনন্দিত মা। কিছু সময় পরে শারমিন জিজ্ঞেস করলো, তুই করছিস কি? কোন প্রফেশনে আছিস? মুহূর্তে রজনীর মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। তার আর কিছু করা। মলিন হেসে বলল, আমি আর কি করব বল? আমি বিশাল তালুকদার বাড়ির হেড বাবুর্চি। শারমিন অবাক হয়। রজনী কিছুই করছে না? এই যেন অন্য রজনী। এই কিছুতেই তার বান্ধবী রজনী নয়। রজনী খুব করে চাইতো নিজে কিছু করবে, তাকে সবাই রজনীগন্ধা হিসেবেই চিনবে। ভার্সিটি লাইফে সকল ধরনের কালচারাল সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল রজনী। অনার্সে থাকাকালীন রজনীর বিয়ে হয়ে যায়। অনার্স ফাইনাল দেওয়ার আগে বৈশাখীর জন্ম হয়, এরপর বর্ষা, তারপর আষাঢ়। কিন্তু রজনী তো আজীবন চুলার পাড়ে দিন কাটানোর মেয়ে না। তার মধ্যে অনেক সম্ভাবনা ছিল, অথচ তার কিনা কিছুই করা হলো না। শারমিন বুঝতে পারে তার যতটা খারাপ লাগছে, রজনী তো তার চাইতে বেশি খারাপ লাগছে। যদিও শারমিন জানে রজনীর শ্বশুর বাড়ি কনজারভেটিভ, বাড়ির বউ বাহিরে চাকরি করবে
এটা তারা কখনই মানবে না। যতই শিক্ষিত হোক তারা, ভেতরে ভেতরে একটা গোঁড়ামি রয়েই গেছে। বিশেষ করে রজনীর শাশুড়ি মানুষটা এখন এসব বিষয়ে ভীষণ কড়া। রজনীর বিয়ের পর পড়াটাই তো তিনি পছন্দ করতেন না, কিন্তু বিয়ের সময় রজনীর বাবা মাকে কথা দিয়েছেন মেয়েকে পড়াবেন, এখানে আটকে গেছেন তিনি। রজনী নিজের মলিন হাসি লুকিয়ে বলল, তুই কি করছিস সেটা বল। আমি একটা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস। শুনে রজনী যতটা আনন্দ লাগলো, ঠিক ততটাই যেন বুকের ভেতর খুব গভীরে কোথাও একটা কাঁটার মতো বিঁধল। তিনি নিজে কিছুই করতে পারলেন না। তার একটাই পরিচয়, সচিবের বউ, অথচ শারমিনের পরিচয় আলাদা। তার স্বামী এত বড় একজন ডাক্তার, তবুও তার পরিচয় সে একজন টিচার। তার হাতের ওপর দিয়ে হাজার হাজার স্টুডেন্ট বের হয়েছে। রজনীর বুকের ভেতর কেমন হাহাকার করতে থাকে। সে হিংসা করছে না, কিন্তু তবুও কেন এত আপসেট লাগছে। নিজেকে ভীষণ লুজার মনে হচ্ছে। পুরো বাড়িটি রজনী ঘুরে ঘুরে দেখতে লাগলো। 6টি বিশালাকার বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং রুম, সবকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, বারান্দা, সিম্পল ইন্টেরিয়র আর সিম্পল সব ডিজাইনার আসবাবপত্র দিয়ে পুরো বাড়িটি সাজানো। প্রতিটি বেডরুমে ধবধবে সাদা চাদর বিছানো টান টান করে। কোথাও কোনো চাকচিক্য নেই, রং চঙের জিনিস নেই। কি যে স্নিগ্ধ সুন্দর একটা বাড়ি। রজনীতে এরকমই একটা বাড়ির স্বপ্ন দেখেছে আজীবন। নিজের একটা সংসারের স্বপ্ন, নিজের হাতে প্রতিটি কোণ সাজানোর স্বপ্ন। অথচ তার নিজের একটা বারান্দাও নেই। রজনীর কেমন হতাশ লাগতে লাগলো নিজেকে। শারমিনের চাইতে তো যোগ্যতা কোনো দিকে কম ছিল না তার। তাহলে তার ভাগ্য কেন তাকে সবকিছু থেকে বঞ্চিত করলো? রজনীর দম বন্ধ লাগছে, ইচ্ছে করছে পালিয়ে যেতে এখান থেকে। শারমিন গল্পের ফাঁকে ফাঁকে রান্না বান্নাও করছে। দুপুরে অনেক কিছুর আয়োজন করে ফেলল শারমিন। সিরাজুল ইসলাম খেতে বসে মুগ্ধ হলেন। রজনীকে বললেন, আরে বাস, তোমার বান্ধবী তো এলাহি কারবার করে ফেলল। রজনী হাসতে চেয়েও হাসতে পারল না। এত বছর পর আজ আবারও মনে হলো সে কিচ্ছু পায়নি। শারমিনকে সে ঈর্ষা করছে না, নিজের ভাগ্যকে নিজেই প্রশ্ন করছে তার কেন কোনো কিছুই হলো না। চাকরি বাকরি না হোক, নিজের বলে ছোট একটা সংসারও তো হতে পারত, যেখানে ইচ্ছে হলে একটা বিকেল সে ব্যালকনিতে বসে কাটিয়ে দিতে পারবে। একটা জ্যোৎস্না রাতে ছাদে বসে জ্যোৎস্না বিলাস করতে পারবে। অনেক কিছু তো সে চায়নি, তবুও কেন অল্প একটুও পায়নি। কত না পাওয়া বকে নিয়ে রজনী দিন কাটিয়ে দিল। রজনী কিছুই খেতে পারল না। রজনীরা চলে যাওয়ার পর পিয়াসা মাকে বলল, রজনী আন্টি খুব কষ্ট পেয়েছেন তাই না মা? শারমিন অবাক হয়ে বলল, তুই কিভাবে বুঝলি? তোমার সব ক্রেস্ট, সার্টিফিকেট সবকিছু উনি কেমন মায়া মায়া চোখে দেখছিলেন। ওনার 2 চোখ ভিজে উঠেছে মা। উনি লুকিয়ে চোখ মুছছিল, আমি দেখেছি। শারমিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা অনেক রে মা, সবাই সবকিছু পায় না। তো রজনী আন্টির 3 ছেলে মেয়ে, সংসার করতে গিয়ে সে নিজের জন্য কিছু করতে পারেনি। অনেক মেধাবী হওয়ার পরেও কোনো কিছু করতে পারেনি। তার জন্য হয়তো মনে একটা কষ্ট রয়ে গেছে। আবার দেখ আমাকে, আমি নিজে কিন্তু কিছু করতে চাইনি। চাকরি করার একটু ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল জমিয়ে সংসার করব, বাচ্চাদের মানুষ করব। কিন্তু আল্লাহ আমাকে বাচ্চা দিল না। নিজের ডিপ্রেশন দূর করতেই তোর বাবা আমাকে জব করতে চাপ দিতে থাকে। এজন্য আমি স্কুলে জয়েন করি। নিজের বাচ্চা নেই তো কি হয়েছে, স্কুলে সব বাচ্চা আমার। কত বছর পর আল্লাহ তোকে দিল আমার ঘরে। আমার সব না পাওয়া, সব যন্ত্রণা এক নিমিষে দূর হয়ে গেল। আমরা অনেক কিছু চাই, অনেক প্ল্যান করি, কিন্তু পাই তাই যা উপরওয়ালা আমাদের জন্য প্ল্যান করে রেখেছেন। আর উনি যা প্ল্যান করেন তাই আমাদের জন্য বেস্ট। পিয়াসা ভাবে,
তাহলে কি তার জন্য বেস্ট হবে বলে সে মাকে হারিয়ে ফেলেছে? কে জানে। পিয়াসা বোঝে না, শুধু এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে শক্ত করে। সিরাজুল ইসলাম স্ত্রীর গম্ভীর মুখটা খেয়াল করলেন রাতে খাওয়ার সময়। রজনী রাতেও কিছু খেলো না। সবাই খাওয়ার পর সোফায় বসে রইল আশার ফেরার জন্য। এই ছেলেটার জন্য প্রতি রাতে রজনীকে অপেক্ষা করতে হয়। ও এখন রাজনীতিতে যোগ দিয়েছে আবার। প্রতি রাতে 12টার পরে বাড়ি ফিরে। রজনী প্রতি রাতে গজগজ করতে করতে ছেলের জন্য অপেক্ষা করে, অথচ আজকে কেমন শান্ত হয়ে আছে। সিরাজুল ইসলাম বুঝেও কিছু বললেন না। মহিলাদের মন আষাঢ় মাসের আকাশের মতো। এই রোদ ওঠে, আবার দেখা যায় এই যেন বৃষ্টি হয়। আশার বাড়িতে ফিরল রাত 1:30টায়। আজকে তাদের একটা মিটিং ছিল, মাদক বিরোধী। মা দরজা খুলে দিতে আশার হেসে বলল, হ্যালো মাম্মি। রজনী কিছু বলল না। আশার অবাক হলো, কি আশ্চর্য, আজকে এখনো মায়ের পায়ে স্যান্ডেল ছুটে এলো না কেন? উল্কার বেগে। দরজা খুলেই মা জুতা ঝাঁটা ছুঁড়ে মারে। আজকে কি হলো? রজনী শীতল কণ্ঠে বলল, খাবার রাখা আছে টেবিলে, ওভেনে গরম করে খেয়ে নিবি। আশার এগিয়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, কি হয়েছে মা তোমার? কিছু হয়নি, ছাড় আমাকে। আশার মাকে জড়িয়ে ধরে বলল, খুব বেশি রাগ করেছো মা? রাগ? কার ওপর রাগ করবো আমি? আমার সবচেয়ে বেশি রাগ নিজের ভাগ্যের ওপর। ভাগ্য ছাড়া কারো সাথেই রাগ নেই আমার। আমাকে ছাড় তুই, ভালো লাগছে না। আশার কিছুতেই বুঝতে পারছে না কিছু। রজনী চলে গেল। আশার পায়ের মোজা খুলে সোফায় কিছুক্ষণ উল্টা হয়ে শুয়ে রইল। অনেক সময় বসে থেকে কোমর ব্যথা হয়ে গেছে তার। মায়ের ব্যাপারটা নিয়ে ভাবছে আশার। কি হলো মায়ের? রুমে গিয়ে রজনী শুয়ে পড়ল। সিরাজুল ইসলাম বুঝতে পারছেন না কোথায় কোন সমস্যা হয়েছে। রজনীর আজকের ব্যবহার তার একেবারে অচেনা লাগছে। শোয়ার আগে তিনি সবসময় বই পড়েন। রজনী রুমে ঢুকে চেঁচায় প্রতিদিন লাইট অফ করার জন্য। অন্ধকার না হলে রজনী ঘুমাতে পারে না, অথচ আজকে আলো জ্বলছে তাতেই শুয়ে পড়ল। কিছু জিজ্ঞেস করারও সাহস পাচ্ছেন না। লাইট অফ করে তিনিও শুয়ে পড়লেন। অন্ধকার হয়ে যাওয়ার পর রজনীর ভিতরের সব যন্ত্রণা যেন দ্বিগুণ হয়ে গেল। চাদর মুড়ি দিয়ে নিঃশব্দে বালিশ খামচে ধরে রজনী কাঁদতে লাগলো। সিরাজুল ইসলাম বুঝতে পারছে না বিছানা তো কাঁপছে কেন। হুট করে মনে হলো রজনী কাঁদছে না তো। দ্রুত উঠে রুমের লাইট অন করলেন তিনি। রজনীর মাথা থেকে চাদর সরাতেই দেখেন রজনী ঘুমিয়ে আছে, সব ঠিকঠাক আছে। তাহলে এতক্ষণ কেন মনে হচ্ছিল রজনী কাঁদছে? নাকি মনের ভুল? বুঝতে পারছেন না কিছু। আবারও লাইট অফ করে শুয়ে পড়েন তিনি। ঘুমে চোখ বুজে আসার আগ মুহূর্তে মনে পড়ল রজনী কখনো চাদর মুড়ি দিয়ে ঘুমায় না। ওর দম বন্ধ লাগে। ভীষণ শীত। রজনীর হাত আর মাথা কম্বলের বাহিরে থাকে, অথচ আজকে সে চাদর মুড়ি দিয়ে শুয়েছে কেন? ঘুমের জন্য আর কিছু ভাবতে পারলেন না, ঘুমিয়ে গেলেন। রজনীও ঘুমিয়ে গেল কিছুক্ষণ পর। বুকে যতই যন্ত্রণা থাকুক, ক্ষত থাকুক, মলম নিয়ে কেউ এগিয়ে আসবে না। দ্রুত না ঘুমালে সকালে উঠতে দেরি হয়ে যাবে। সকালের রান্নায়ও দেরি হয়ে যাবে। মহুয়া বেগমের ঠিক সময়ে নাস্তা, ওষুধ হাজির না হলে চেঁচামেচি করেন তিনি। কষ্টেও হাসে রজনী। কি একটা জীবন তার! একটু কষ্ট পেলে যে রাত জেগে কাঁদবেন তাও পারেন না। একটা নির্ঘুম রাত কাটিয়ে যে দুঃখ বিলাস করবেন তাও হয় না। রেসের গোড়ার মতো ছুটছেন, এই তো জীবন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।